হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ইংরেজির রায় মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামাটিভের যে 10 নম্বর স্কুলটা রয়েছে রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এর আগের স্কুলগুলো না দেখে থাকো তাহলে আই বাটনে দেখো, আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নাও, অথবা ডেসক্রিপশনে দেখো আমি স্কুল ওয়াইজ সাজিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। কি বলেছে? ইন এ ভিলেজ অ্যামং দ্য কাটস্কিল মাউন্টেন্স, কাটস্কিল পর্বতমালার একটি গ্রামে, দেয়ার লিভড এ সিম্পল গুড নেচার্ড ফিলো কল্ড রিপ ভ্যান উইঙ্কেল। রিপ ভ্যান উইঙ্কেল নামে একজন সরল ভদ্র স্বভাবের মানুষ বাস করত। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম, গ্রামের সকল শিশুরা তাকে ভালোবাসত। কিসের জন্য ভালোবাসত? এখানে দেখো দেওয়া আছে, হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস, সে তাদের খেলাধুলায় সাহায্য করত, অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, মানে তাদের খেলার যে জিনিসগুলো সেগুলো বানিয়ে দিত। হি অলসো টট দেম, সে তাদেরকে এটাও শেখাতো, টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি উড়াতে হয়, অ্যান্ড শুট মার্বেলস, কীভাবে মার্বেল খেলতে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে গল্পও শোনাতো। রিপ হেল্পড এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক, রিপ তাদের সকলকেই তাদের কাজে সাহায্য করত। বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, কিন্তু নিজের খামারের কাজ সামলাতে পারত না। হিজ ফেন্সেস ফেল টু পিসেস, তার ফলে কি হতো? তার বেড়াগুলো ভেঙে পড়ে যেত। হিজ কাউস স্ট্রেয়ার্ড, তার গরুগুলো দিকভ্রষ্ট হতো বা এদিক ওদিক চলে যেত। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার মাঠে কি হতো? আগাছা জন্মাতো। হিজ ওয়াইফ কমপ্লেইন্ড অ্যাবাউট হিজ আইডলনেস, তার স্ত্রী তার অলসতার জন্য অভিযোগ করত। হিজ সন রিফ ইনহেরিটেড হিজ হ্যাবিটস, তার ছেলে রিফ তার অভ্যাসগুলো পেয়েছিল। হিজ সোল ফলোয়ার ওয়াজ হিজ ডগ উফ, তার একমাত্র অনুসরণকারী ছিল একটা কুকুর, তার নাম কি? উফ। রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস, রিপ বসে থাকতো এবং কথা বলতো তার বন্ধুদের সাথে, অন লং সামার ডেজ, কখন? দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে। নিকোলাস ভেডার, দ্য ল্যান্ডলর্ড অব দ্য ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, নিকোলাস ভেডার ছিলেন গ্রামের ইন মানে হচ্ছে সরাইখানা, গ্রামের একটা সরাইখানা ছিল, সেই সরাইখানার মালিক। ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, যে ছিল রিপের ভালো বন্ধু। রিপ হ্যাড টু লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি, শেষ পর্যন্ত রিপকে তার এই বন্ধুদের দল ছেড়ে দিতে হয়েছিল। অ্যাজ হিজ ওয়াইফ কমপ্লেইন্ড দ্যাট হিজ ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস, তার স্ত্রী অভিযোগ করত যে তার বন্ধুরা তাকে অলসতায় পরিণত করত। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। ফিল ইন দ্য ফলোয়িং টেবল উইথ কারেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, নিচে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলটা প্যাসেজ থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। ওকে, এখানে দেওয়া আছে কজ এফেক্ট, কজ মানে হচ্ছে কারণ কি, আর এফেক্ট মানে হচ্ছে ফলাফল। তাহলে প্রথমে দেওয়া আছে দেখো ফলাফল, দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড রিপ, গ্রামের শিশুরা রিপকে ভালোবাসত। কেন ভালোবাসত? তাহলে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস অ্যান্ড মেড দেয়ার প্লে থিংস, হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস অ্যান্ড শুট মার্বেলস অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, সে তাদের খেলাধুলায় সাহায্য করত এবং খেলার জিনিসগুলো বানিয়ে দিত। সে ঘড়ি উড়াতে কীভাবে হয়, মার্বেল কীভাবে খেলতে হয় সেগুলো তাদেরকে শিখিয়ে দিত এবং গল্প বলতো। ওকে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে। এরপর কজে আছে দেখো, রিপ কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার, রিপ তার খামারটিকে ভালোভাবে সামালতে পারতো না। এর ফলে কি হতো? তাহলে তোমরা এখান থেকে লিখবে,
হিজ ফেন্সেস ফেল টু পিসেস, তার বেড়াগুলো ভেঙে ভেঙে পড়তো, টুকরো টুকরো হয়ে পড়তো। হিজ কাউস স্ট্রেয়ার্ড, গরুগুলো এদিক ওদিক চলে যেত। উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস, তার খামারে আগাছা জন্মাতো। ওকে, তাহলে এফেক্টে এখান থেকে এখান পর্যন্ত লিখবে, বোঝা গেল? এরপর দেখো নেক্সট পেজ কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, রিপ ভ্যান উইঙ্কেল ওয়াজ এটা হবে সিম্পল গুড নেচার্ড ফিলো। রিপ ভ্যান উইঙ্কেল ছিল একজন সাধারণ ভালো স্বভাবের মানুষ। দুইটা দেখো, দ্য কমপ্লেন্ট অফ হিজ ওয়াইফ কম্পেলড রিপ টু, এটা হবে লিভ দিস গ্রুপ ইভেনচুয়ালি। তার স্ত্রী অভিযোগ করার পর তাকে কি করতে হয়েছিল, সেই দল থেকে বেরিয়ে যেতে হয়েছিল। তিনের দেখো, অন লং সামার ডেজ, দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে রিপ কী করতো, এটা হবে রিপ ইউজড টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ বসতো এবং কথা বলতো তার বন্ধুদের সাথে, বোঝা গেল? এরপর দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। প্রথমেরটা আছে দেখো, দ্য অনলি ফলোয়ার অফ রিপ ওয়াজ এ উফ। রিপের একমাত্র অনুসরণকারী ছিল একটা নেকড়ে। এখানে দেখো, যদি এখানে এ ডগ তারপর উফ থাকতো তাহলে এখানে ট্রু হতো, কিন্তু এখানে দেখো শুধু এ উফ আছে, অর্থাৎ একটা নেকড়ে বাঘ। এখানে কিন্তু কুকুরটার কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে একটা নেকড়ে বাঘ। ওকে, তাহলে এই স্টেটমেন্টে কি সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ তার একটা পোষা কী ছিল, কুকুর ছিল, সে তাকে সবসময় অনুসরণ করতো। তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। দুইটা দেখো, রিপ ওয়াজ এ হেল্পফুল পারসন। রিপ ছিল একজন সাহায্যকারী মানুষ, তাহলে এটা সঠিক স্টেটমেন্ট, তাহলে কি হবে টি। তিনের দেখো, রিপস ওয়াইফ লাভড হিম ফর হিজ আইডল হ্যাবিটস। রিপের স্ত্রী তাকে এই অলস স্বভাবের জন্য ভালোবাসত। এটা কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, তাই না? তাহলে আমার পড়ার সময় দেখেছিলাম যে এই স্বভাবের জন্য সে কমপ্লেনও করেছিল। ওকে, তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর দুই আছে দেখো কি বলেছে, রিড দ্য এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো। এই কবিতার লাইনগুলো পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক, আমার দিন ও রাত্রি আমি নিজেই তৈরি করি। হোয়েন এভার আই স্লিপ অর প্লে, যখনই আমি ঘুমোই বা খেলি। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি টু ইয়ার অলওয়েজ ডে, আমি যদি সবসময় জেগে থাকতাম তাহলে আমার কাছে সবসময় দিনেই হতো। উইথ হ্যাবিসাইডস আই ওফেন হিয়ার ইউ মোর্ন মাই হেল্পলেস ও, আমি প্রায়শই দীর্ঘশ্বাসের সাথে শুনি তুমি শোকাহত হও আমার দুর্দশা বা দুর্ভাগ্য দেখে। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার, কিন্তু হ্যাঁ এটা আমি ধৈর্যের সাথে সহ্য করতে পারি। এ লস আই নেভার নো, একটা ক্ষতি যেটা আমি কখনোই জানি না। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ, তাই আমার কাছে যেটা নেই, মাই চিয়ার অফ মাইন্ড ডিস্ট্রয়, সেটা নিয়ে আমার মনোবল নষ্ট করি না। হোয়াইলস্ট দাস আই সিং আই এম এ কিং, যখনই আমি গান গাই তখন আমি রাজা। অলদো এ পোর ব্লাইন্ড বয়, যদিও আমি এক দরিদ্র অন্ধ ছেলে। ওকে, এই কবিতাটা তোমাদের ব্লাইন্ড বয় থেকে নেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ডাজ দ্য বয় মেক হিজ ওন ডে অ্যান্ড নাইট, কীভাবে ছেলেটি তার দিন ও রাত্রি সে নিজেই তৈরি করে, কিভাবে? তাহলে উত্তর দেখো, দ্য বয় মেক্স হিজ ওন ডে অ্যান্ড নাইট থ্রু স্লিপ অ্যান্ড প্লে, ছেলেটি যখন ঘুমায় তখন ভাবে যে রাত হয়েছে, আর যখন খেলে তখন ভাবে যে দিন হয়েছে। এরকমভাবেই সে নিজে দিন রাত্রি তৈরি করে। ওকে, এরপর দুইটা দেখো, হাউ ডাজ দ্য বয় বিয়ার হিজ লস, কীভাবে ছেলেটি তার ক্ষতিটাকে সহ্য করে। তাহলে উত্তর দেখো, দ্য বয়েজ বিয়ার্স হিজ লস উইথ পেশেন্স, ছেলেটি তার ক্ষতিটাকে ধৈর্যের সাথে সহ্য করে। বোঝা গেল?
এরপর 3 প্রশ্নটা দেখো, হোয়াই ডাজ দ্য বয় থিঙ্ক দ্যাট হি ইজ এ কিং? ছেলেটি কেন নিজেকে রাজা মনে করে? তাহলে উত্তরটা দেখো, দ্য বয় থিঙ্কস দ্যাট হি ইজ এ কিং বিকজ, ছেলেটি নিজেকে রাজা মনে করে কারণ কি, দো ব্লাইন্ড অ্যান্ড পোর, যদিও সে অন্ধ এবং দরিদ্র, ওকে, হি সিংস চিরফুলি, সে গান গায় কি, উল্লাসিতভাবে গান গায়, অ্যান্ড কিপস হিজ মাইন্ড হ্যাপি, এবং তার মনটাকে সবসময় কী রাখে, খুশিতে রাখে, ওকে, তার জন্য সে নিজেকে রাজা মনে করে। বোঝা গেল? এরপর বিয়েটা দেখো কি বলেছে, কোট এনি 2 লাইন্স from the poem that suggest that the blind boy has a positive attitude towards life. এই কবিতা থেকে যে কোনো 2টো লাইন তুলে ধরো যেটাতে ছেলেটির ইতিবাচক দিকটা ফুটে উঠেছে, সেই 2টো লাইন তোমাদেরকে লিখতে হবে, ওকে। তাহলে দেখো আমি লিখে দিয়েছি। দেখো একটা লাইন হবে, বাট শিওর উইথ প্যাশন্স আই ক্যান বিয়ার এ লস আই নেভার নো, কিন্তু হ্যাঁ আমি ধৈর্যের সাথে সহ্য করতে পারি একটা ক্ষতি যেটা আমি কখনোই জানি না। মানে একটা ক্ষতি সে কখনোই জানে না, সেটা সে ধৈর্যের সাথে কিন্তু সহ্য করতে পারে। এই লাইনটাও কিন্তু একটা ইতিবাচক দিক, ওকে, ছেলেটির প্রতি। 2 লাইনটা দেখো, দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়, তাই যেটা আমার কাছে নেই সেটা নিয়ে তার মানসিক উল্লাস নষ্ট করতে পারে না বা ভেঙে ফেলতে পারে না। এটাও কিন্তু তার একটা ইতিবাচক দিক। মানে সে যে অন্ধ, সে যে চোখে দেখতে পায় না এবং সে যে গরিব, সেই বিষয় নিয়ে তার একটু মাত্রও সংক্ষেপ নেই, ওকে, সে সবসময় চিল থাকে। বোঝা গেল? এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ পোয়েম। উপরের কবিতা থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থানগুলি বসাতে হবে। তাহলে একটা দেখো, দ্য লোড ইজ টু ড্যাশ ফর মি টু লিফট, এটা হবে দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু লিফট, এটা আমার কাছে ভারী একটা বোঝা তোলার ক্ষেত্রে। 2টা দেখো, ইউ শুড হ্যাভ এনাফ ড্যাশ টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, এটা হবে ইউ শুড হ্যাভ এনাফ পেশেন্স টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, তোমার জীবনে সফল হওয়ার জন্য অনেকটাই ধৈর্যের দরকার, ওকে, বাস্তব কিন্তু এটা। 3টা দেখো, বিং এ স্টুডেন্ট অফ দি স্কুল ড্যাশ ফিল প্রাউড, এটা হবে বিং এ স্টুডেন্ট অফ দি স্কুল আই ফিল প্রাউড, বিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমি খুবই গর্ববোধ করি। 4টা দেখো, দ্য ম্যান ইজ ড্যাশ টু হিজ ওন ফল্টস, এটা হবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, লোকটি অন্ধ হয়েছে তার নিজের দোষের জন্য, ওকে। এরপর দেখো আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো, ওকে। তাহলে দেখো, টুডে ইট ইজ পসিবল টু মেজার দ্য স্পিড অফ অ্যানিমেলস ভেরি ইজিলি, এখনকার দিনে প্রাণীদের গতি মাপা সহজেই সম্ভব। দ্য চিতা অর দ্য ইন্ডিয়ান লেপার্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং অ্যানিমেলস, চিতা এবং ভারতীয় লেপার্ড হল প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী প্রাণী। ইট ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ 1600 মিটার্স ইন এ মিনিট, এটি 1 মিনিটে 1600 মিটার দৌড়তে পারে। এগুলো ভালো করে একটু খেয়াল করে রাখবে। চিতার গতিবেগ কত, 1 মিনিটে 1600 মিটার, মানে হচ্ছে পার ঘন্টায় 96 কিলোমিটার, ওকে, মনে রাখবে। অ্যান্ড সামটাইমস ফাস্টার দ্যান দ্যাট, এবং কিছু কিছু সময় এর থেকেও বেশি দৌড়ায়। ইট ইজ এ চ্যাম্পিয়ন রানার অ্যামং অ্যানিমেলস, তাই একে প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ দৌড়বিদ বলা হয়। দ্য গ্রেহাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং ডগস, গ্রেহাউন্ড একটা হচ্ছে কুকুরের জাত, এই কুকুরটা কিন্তু সবচেয়ে অন্যান্য কুকুরদের থেকেও বেশি দ্রুতগামী, ওকে। বাট ইট ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, কিন্তু এটা চিতার থেকে বেশি দ্রুত গতিতে দৌড়াতে পারে না। ইট ক্যান রান 60 কিলোমিটার্স ইন অ্যান আওয়ার, এটা 1 ঘন্টায় 60 কিলোমিটার দৌড়তে পারে, কে, গ্রেহাউন্ড, ওকে। তাহলে চিতার
ঘন্টায় কত 96 কিলোমিটার আর মিনিটে 1600 মিটার। গ্রেহাউন্ডের কত 60 কিলোমিটার। অ্যাকর্ডিং টু রেকর্ড অনুযায়ী দ্য চিতা রানস ইন অ্যান আওয়ার 16 কিলোমিটার্স ফাস্টার দ্যান দ্য আফ্রিকান ডিয়ার কল্ড দ্য গাজল। গাজল একটা হচ্ছে হরিণ, এক প্রজাতির হরিণ আফ্রিকার। তাহলে এর থেকে 16 কিলোমিটার বেশি দৌড়াতে পারে কে? চিতা। ওকে, তাহলে চিতা যদি এখানে দেখো 96 কিলোমিটার দৌড়তে পারে পার ঘন্টাতে, তাহলে এখানে গ্যাজেল কত দৌড়তে পারবে? তাহলে 96 থেকে 16 কিলোমিটার কম, তাহলে কত হবে 80। তাহলে গ্যাজেলের গতিবেগ কত? 80 কিলোমিটার। চিতার গতিবেগ কত? 96 কিলোমিটার পার আওয়ার। গ্রেহাউন্ডের গতিবেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। এগুলো মনে রাখবে, ঠিক আছে? কারণ নিচে যে ট্রু ফলসগুলো দেওয়া আছে এগুলো এর উপর ভিত্তি করে দেওয়া আছে, কনফিউজ হয়ে যাবে নাহলে। ইট ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং ডিয়ার। এটা হরিণদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী হরিণ। ওকে, দ্য জিরাফস স্পিড ইজ অ্যাবাউট 56 কিলোমিটার্স অ্যান আওয়ার। জিরাফের গতিবেগ কত? 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা মনে রাখবে, জিরাফের গতিবেগ হচ্ছে 56 কিলোমিটার প্রতি ঘন্টায়। দ্য এলিফ্যান্ট ইজ দ্য স্লোয়েস্ট অফ অল অ্যানিম্যালস। হাতি হলো সকল প্রাণীদের থেকে কম দ্রুতগতি সম্পন্ন প্রাণী। ইট ক্যান নট রান ফাস্ট। এটা বেশি দ্রুতগতিতে দৌড়াতে পারে না। অ্যান অ্যাংরি এলিফ্যান্ট ক্যান রাশ অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার্স অ্যান আওয়ার। একটা রাগান্বিত হাতি, অর্থাৎ হাতি যখন রেগে যায় তখন এর গতিবেগ কত হয়? যখন হাতিতে দৌড়ায় রেগে পর, তখন এর গতিবেগ হয় 40 কিলোমিটার্স অ্যান আওয়ার, প্রতি ঘন্টায় 40 কিলোমিটার। তাহলে এখানে পেলাম হাতির গতিবেগ কত? 40 কিলোমিটার। ডিউরিং এ রেস, প্রতিযোগিতা চলাকালীন, রেস হর্সেস যারা যে ঘোড়াগুলো দৌড়ায় সে ঘোড়াগুলো ক্যান রান অ্যাট এ স্পিড বিটুইন 72 কিলোমিটার্স অ্যান্ড 80 কিলোমিটার্স অ্যান আওয়ার। সে রেস ঘোড়াদের গতিবেগ কত হয়? ঘন্টাতে 72 থেকে 80 কিলোমিটারের মধ্যে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস অ্যান্ড গিভ সাপোর্টিং সেন্টেন্সেস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে এফ লিখবে। আর প্রত্যেকটা উত্তরের সাপেক্ষে, ট্রু ফলসের সাপেক্ষে একটা করে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। ওকে, তাহলে একটা দেখো, দ্য হাইয়েস্ট স্পিড অফ চিতা ইজ 1600 মিটার্স এ মিনিট। কি বলছে? চিতার সর্বোচ্চ গতিবেগ কত? মিনিটে 1600 মিটার। এই স্টেটমেন্টটি কিন্তু সঠিক স্টেটমেন্ট। ওকে, তাহলে পাশে কি হবে? টি। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। ইট ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ 1600 মিটার্স অ্যান্ড সামটাইমস ফাস্টার দ্যান দ্যাট। এটা মিনিটে 1600 মিটার দৌড়তে পারে এবং কিছু কিছু সময় এর থেকেও বেশি। ওকে, দুয়েটা দেখো, এ গ্রেহাউন্ড ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ গাজেল। একটা গ্রেহাউন্ড গাজেলের থেকে বেশি দৌড়াতে পারে না। এইখানে দেখো তোমাদের খটকা লাগবে, কারণ গতিবেগগুলো যদি নির্দিষ্ট না জানো তাহলে এর উত্তরগুলো করতে পারবে না। ওকে, তাহলে কি বলেছে? গ্রেহাউন্ড গ্যাজেলের থেকে দৌড়তে পারে না। ওকে, বেশি দৌড়তে পারে না। এখানে দেখো গ্রেহাউন্ডের গতিবেগ কত আছে? 60 কিলোমিটার। আর গাজেলের গতিবেগ কত? চিতার থেকে 16 কিলোমিটার কম। তাহলে চিতার যদি 96 কিলোমিটার হয় পার আওয়ার, তাহলে গাজেলের কত হবে? 80 কিলোমিটার। তাহলে গ্রেহাউন্ড হচ্ছে 60 কিলোমিটার আর গাজেল হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এটা সঠিক স্টেটমেন্ট। গ্রেহাউন্ড গাজেলের থেকে বেশি দৌড়াতে পারে না, এটা হবে সঠিক স্টেটমেন্ট, অর্থাৎ টি। তাহলে সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও। দেখো এটা একটু লম্বা করে লিখতে হয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য। দ্য গ্রেহাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং ডগস। গ্রেহাউন্ড হলো কুকুরদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী একটা কুকুর। বাট ইট ক্যান নট রান অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। কিন্তু এটা চিতার থেকে বেশি দৌড়াতে পারে না। ইট ক্যান রান 60 কিলোমিটার্স ইন অ্যান আওয়ার। এটা দৌড়তে পারে 100 কিলোমিটার পার ঘন্টাতে। অ্যাকর্ডিং টু রেকর্ড অনুযায়ী দ্য চিতা রানস ইন অ্যান
আওয়ার 16 কিলোমিটার্স ফাস্টার দ্যান দ্য আফ্রিকান ডিয়ার কল্ড দ্য গাজল। গাজলের থেকে 16 কিলোমিটার বেশি দৌড়াতে পারে চিতা। ওকে, এরপর তিনেরটা বলেছে দেখো, নো ডগ ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ এ গ্রেহাউন্ড। কোনো কুকুরেই গ্রেহাউন্ডের থেকে বেশি দৌড়াতে পারে না। এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট, কারণ এখানে বলেছিল দেখো, দ্য গ্রেহাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং ডগস, মানে কুকুরদের মধ্যে যত রকমের কুকুর আছে তার থেকে বেশি দৌড়াতে পারে এই গ্রেহাউন্ড। ওকে, তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। দ্য গ্রেহাউন্ড ইজ দ্য ফাস্টেস্ট রানার অ্যামং ডগস। কুকুরদের মধ্যে গ্রেহাউন্ড হলো সবচেয়ে দ্রুতগামী। ওকে, এরপর চারটা দেখো, এ জিরাফ উইল উইন এ রেস উইথ অ্যান এলিফ্যান্ট। মানে একটা হাতি আর জিরাফ যদি একটা রেস প্রতিযোগিতা চালায় তাহলে জিরাফে জিতে যাবে। এই স্টেটমেন্টটাও কিন্তু সঠিক স্টেটমেন্ট। ওকে, কারণ এখানে দেখো জিরাফের গতিবেগ কত, 56 অর্থাৎ 56 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর হাতির গতিবেগ কত, 40 কিলোমিটার, 40 কিলোমিটার্স অ্যান আওয়ার, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে জিরাফের গতিবেগ 56, তাহলে জিরাফে বেশি দৌড়াতে পারবে, তাই না? তাহলে এটা হবে সঠিক স্টেটমেন্ট অর্থাৎ টি। তাহলে এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। দ্য জিরাফস স্পিড ইজ অ্যাবাউট 56 কিলোমিটার্স অ্যান আওয়ার। The elephant is the slowest of all animals. It cannot run fast, and an angry elephant can rush at a speed of 40 kilometers an hour. ওকে, এর মানেটা বলছি না। পাঁচের স্টেটমেন্টে দেখো, এ রেস হর্স রানস ফাস্টার দ্যান এ গাজল। একটা প্রতিযোগিতার ঘোড়া গাজলের থেকে বেশি দ্রুত গতিতে দৌড়ায়। এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ কি গাজলের গতিবেগ আমরা দেখলাম যে 80 কিলোমিটার পার আওয়ার, আর এখানে দেখো রেস হর্সেস কি বলেছে, কত গতিবেগে দৌড়াতে পারে, 72 থেকে 80 কিলোমিটারের মধ্যে, কিন্তু গাজলের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট অর্থাৎ এফ। তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, ডিউরিং এ race horses can run at a speed between 72 kilometers and 80 kilometers an hour. রেস চলাকালীন একটা প্রতিযোগিতার ঘোড়া ঘন্টাতে 72 থেকে 80 কিলোমিটার দৌড়াতে পারে। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, রাইট দ্য কাইন্ডস অফ দ্য সেন্টেন্সেস। নিচের যে বাক্যগুলি দেওয়া আছে এগুলির কী ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেগুলো লিখতে হবে। ওকে, তাহলে একটা দেখো, হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস আর দিস। এটা দেখো প্রশ্ন বোঝাচ্ছে, তাহলে এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুইটা আছে গুড মর্নিং স্যার, এটা উইশ বোঝাচ্ছে, তাহলে এটা হবে অপটেটিভ। আলাস হি ইজ নো মোর, এটা হচ্ছে একটা বিস্ময় সূচক বাক্য বোঝাচ্ছে, তার জন্য এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। An idle man does not know the value of time, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু অর ডাই, করো না হলে মরো, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তি, তাই না? তোমরা জানো নিশ্চয়, তাহলে এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এরপর দেখো নেক্সট পেজ। দেখো কি বলেছে, অ্যাড প্রিফিক্স অর সাফিক্স অর বোথ টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রেকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিনিংফুলি। নিচের যে বন্ধনীর মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলির সাথে প্রিফিক্স আর সাফিক্স অ্যাড করে শূন্যস্থানে বসাতে হবে এবং এটা যেমন অর্থপূর্ণ হয়। ওকে, তাহলে দেখো একটা কী বলেছে, দ্য স্টুডেন্ট ওয়াজ রিভিউকড ফর বিং, ওয়ার্ড কী আছে অ্যাটেনশন, তাহলে এটা হবে ইন অ্যাটেনশন ইন দ্য ক্লাস। দুইটা দেখো, হি ইজ রেসপন্সিবল ফর দ্য, ওয়ার্ড কী আছে ম্যানেজ, এটা হবে ম্যানেজমেন্ট অফ দ্য প্রোগ্রাম। তিনের দেখো, দ্য স্টুডেন্টস হ্যাভিং, ওয়ার্ড কী আছে রেগুলার, তাহলে এটা হবে ইররেগুলার অ্যাটেন্ডেন্স ইন স্কুল উইল বি পানিশড। চারটে দেখো, ইউ শুড অলওয়েজ হ্যাভ এ পজিটিভ মেন্টালিটি টুয়ার্ডস লাইফ। পাঁচের দেখো, ডোন্ট বি, এটা হবে ইম্পেশেন্ট হোয়াইল সলভিং এনি প্রবলেম। ওকে, এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস।
সঠিক আর্টিকেলস এবং প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে দেখো আমি উত্তরগুলো সব করে দিয়েছি। প্রথমেটা হবে এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 7/10 ওয়াটার। তারপরে হবে অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন, উই হ্যাড টু pay for every ounce of it. Washing was a luxury and drinking a special delight. I had grown up thinking water was the most precious thing in the universe. Now I could see that the earth was covered with it. এই প্যাসেজটা তোমাদের লেসন 8-এর গুড বাই দ্য মুন যে পড়াটি রয়েছে ওই পড়াটি থেকে 82 পাতা নম্বর 82 ওখানে কিন্তু পেয়ে যাবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। বোঝা গেল? সাথে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। নিচে শূন্যস্থানে সাবজেক্টের অ্যাগ্রিমেন্ট বসাতে হবে। এক একটা বলেছে দেখো দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য কেস অফ রোবারি। এখানে দেখো পুলিশ যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু প্লুরাল ফর্ম, ওকে। দেখতে সিঙ্গুলার বোঝাচ্ছে কিন্তু এর অর্থটা কিন্তু প্লুরাল, তার জন্য এখানে হচ্ছে আর, ওকে। দুয়েটা দেখো দ্য ড্যান্সার অ্যান্ড মিউজিশিয়ান ড্যাশ গোয়িং টু পারফর্ম নাও। দেখো এখানে দুজন রয়েছে, ড্যান্সার রয়েছে, মিউজিশিয়ান রয়েছে, তার জন্য এটা হয়েছে প্লুরাল, তার জন্য এখানে কি হয়েছে ইজ না হয়ে আর হয়েছে, ওকে। তাহলে উত্তরটা কি হবে? দ্য ড্যান্সার অ্যান্ড মিউজিশিয়ান আর গোয়িং টু পারফর্ম নাও, ওকে। দুটোই কিন্তু আর হবে। এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস, 120টা শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ ম্যাজিক শো। একটা ম্যাজিক শো দেখেছো, সেটার অভিজ্ঞতা তোমাকে বর্ণনা করতে হবে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলির সাহায্য নিয়ে বা এগুলি ব্যবহার করে। তারপরে আছে দেখো 9টা রাইট এ স্টোরি, একটা গল্প লিখতে হবে 120টা শব্দের মধ্যে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলির সাহায্য নিয়ে, ওকে। তাহলে দেখো রাইটিং স্কিলে যেগুলো দেওয়া আছে আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, ওকে। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব এরকম ক্লাসগুলি একদম সহজ সরলভাবে বোঝানোর, ওকে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।